দেখা যাচ্ছে? আচ্ছা, তোমাদের একটা ক্লাস টেস্ট বাকি আছে তাই না? জি স্যার। এটা কবে দেওয়ার কথা তোমাদের? স্যার স্যার শনিবারে বা বুধবারে স্যার, এখন আসলে আমরা ঠিক করিনি। একটা মিনিট হচ্ছে। হ্যাঁ সরি, আচ্ছা তোমাদের তাহলে ক্লাস টেস্টটা কবে দেওয়ার কথা? স্যার শনিবারে। শনিবারে না? সিলেবাস কোনটা বলা হচ্ছে? স্যার সিমেট্রি বলেছিলেন। সিমেট্রি, ওকে ঠিক আছে, শনিবারে সিমেট্রির উপর হবে, অসুবিধা নেই। আচ্ছা, তোমাদের আজকে তোমাদের গতদিন পড়িয়েছিলাম হচ্ছে এর উপর না? দাঁড়াও, একটু বের করে নিই, একটু সিলেবাস বের করে নিই। গতদিন লাস্ট কি পড়ানো হয়েছে তোমাদের সিমেট্রি পরে? স্যার সিমেট্রি পরে। সিমেট্রি লাস্ট, আর কিছু পড়ানো হয়নি? জি আর স্যার। কিছু পড়ানো হয়নি, অসুবিধা নাই। তোমাদের আসলে এখন তিনটা জিনিস পড়ানোর কথা, হ্যাঁ দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। তোমাদের পড়ানোর কথা আসলে এগুলো তোমাদের সিলেবাস আরো বাড়বে, এবার আসলে অনলাইন অফলাইন হয়ে ঝামেলা হয়ে এত হয়ে গেছে, আদারওয়াইজ আমরা এগুলো আরো বেশি পড়ানোর কথা ছিল। একটা হচ্ছে ইমপারফেকশন, ক্রিস্টালের সাথে অ্যাড হয়েছে এটা, ইমপারফেকশন ইন সলিড। ইমপারফেকশন মানে হলো ভ্যাকেন্সি, ডিসলোকেশন, এগুলো মানে ডিফেক্ট, ঠিক আছে? এটা তোমাদের পড়ানোর কথা। এরপর আরেকটা চ্যাপ্টার আসে, সেটা হচ্ছে ম্যাটেরিয়ালের মেকানিক্যাল বিহেভিয়ার, লাইক ফ্র্যাকচার কিভাবে হয়, তারপর ইল্ডিং কিভাবে হয়, ইলাস্টিক প্লাস্টিক ডিফরমেশন বিহেভিয়ার, এগুলা বুঝা গেছে? সো এই ইমপারফেকশনটা কিন্তু ক্রিস্টালের সাথে রিলেটেড, রাইট?
ডিরেক্টলি ক্রিস্টাল ডিফেক্টের সাথে রিলেটেড, বুঝতে পারো? ডিসলোকেশন, ইমপারফেকশন, ভ্যাকেন্সি, এগুলো হচ্ছে তোমার ক্রিস্টালের সাথে, স্ট্রাকচারের সাথে রিলেটেড। এটার উপর ডিপেন্ড করেই হচ্ছে আমাদের মেকানিজম আসে, ম্যাটেরিয়াল কিভাবে ফেল করে, তার স্ট্রেংথ কিভাবে আসে, ইলংগেশন কিভাবে আসে, সেকেন্ড চ্যাপ্টার। আর থার্ড চ্যাপ্টারটা হলো স্ট্রেংথেনিং মেকানিজম, লাইক সলিড সলিউশন স্ট্রেংথেনিং, প্রেসিপিটেশন স্ট্রেংথেনিং, গ্রেইন বাউন্ডারি স্ট্রেংথেনিং, এই ধরনের সেকেন্ড ফেজ স্ট্রেংথেনিং, বুঝা গেছে? সো এই তিনটা টপিক আসলে তোমাদের আসার কথা আর কি। আমি যদি একটু এ থেকে দেখাই, একটা মিনিট দেখাচ্ছি আমি। স্যার আমাদের সিলেবাস কি ডিফেক্ট পর্যন্তই? সিলেবাস এই যে যা, কোথায় ক্লাস টেস্ট নাকি ফাইনালে? এই ফাইনাল পর্যন্ত। না, ফাইনালে তো আমরা আর তিনটা টপিক পড়াবো, তিনটা ক্লাসে তিনটা টপিক পড়ানো হবে। হ্যাঁ, এই যে এই তিনটা টপিক দেখো, একটা হচ্ছে ক্রিস্টালাইন ইমপারফেকশন, এটার মধ্যে থাকে ডিফেক্ট কি, ভ্যাকেন্সি কি, ডিসলোকেশন, ইন্টারঅ্যাকশন, গ্রেন বাউন্ডারি, দেখা যাচ্ছে এগুলো। আর আরেকটা হচ্ছে ডিফরমেশন এন্ড ইল্ডিং ইন ক্রিস্টালাইন, মানে ইলাস্টিক, প্লাস্টিক ডিফরমেশন, স্ট্রেস, কার্ভ, ফ্র্যাকচার, ফেলিওর, এগুলো। আরেকটা হচ্ছে স্ট্রেংথেনিং মেকানিজম। সো বেসিক্যালি এগুলো আমরা বেশ কিছু পড়াই, কিন্তু আমাদের যেহেতু বিভিন্ন সময় অনেক ক্লাস হয়ে গেছে, আমরা এবার এগুলোকে আসলে খুব ডিটেল করে নেই ফার্স্ট টাইম। আগামীতে আমি থেকে এগুলোকে আমরা অনেক এক্সপ্যান্ড করব। সো আমি আজকে তোমাদেরকে ক্রিস্টালাইন ইমপারফেকশনের উপর একটা বেসিক কনসেপ্ট দিব, ঠিক আছে? নেক্সট উইকে তোমাদের তিনটা ক্লাস নেবেন রাশেদ স্যার, বিকজ বেসিক্যালি স্যার হচ্ছেন এই লাইনের এক্সপার্ট, আমি কিন্তু বেসিক্যালি ক্রিস্টালোগ্রাফি পর্যন্ত পড়াই। সো রাশেদ স্যার তোমাদের তিনটা ক্লাস নেবে, তোমাদের সিআর এর সাথে যোগাযোগ করবে। তোমাদের সিআর, রাশেদ স্যারের নাম্বার আছে? না স্যার। আচ্ছা, তুমি আমাকে টেক্সট করো, আমি তোমাকে রাশেদ স্যারের নাম্বারটা দিব, বা তোমার নাম্বারটা আমি রাশেদ স্যারকে দিয়ে দিব, রাশেদ স্যার তোমার সাথে কন্ট্যাক্ট করবেন নেক্সট উইকে। বাট ক্লাস টাইমটা হয়তো একটু ডিফারেন্ট হবে, যেহেতু ক্লাসের স্কেডিউল মানে আমার সাথে ওনার কনফ্লিক্ট হয়, ঠিক আছে? উনি তিনটা ক্লাস নেবেন, ক্রিস্টালাইন ইমপারফেকশনের উপর, ডিফরমেশনের উপর, স্ট্রেংথেনিং এর উপর, বিকজ উনি হচ্ছেন বেসিক্যালি এই লাইনের এক্সপার্ট। সো উনি তিনটা ক্লাস নিলে তিন ক্লাসই তোমরা অনেক কিছু শিখতে পারবা, ঠিক আছে? সো আজকে আমি তোমাদেরকে এরপরেও ইমপারফেকশনের উপরে বেসিক কিছু জিনিস বোঝাই দিব। আচ্ছা, সো আমরা যেটা পড়াবো আজকে সেটা হচ্ছে ইমপারফেকশন ইন সলিড। আমরা ক্রিস্টালের সাথে রিলেট করে পড়াবো। দেখো, যে আমরা বলি যে যখন আমাদের যে কোনো স্ট্রাকচারে একটা অ্যাটম না থাকে, দেখো, তখন আমরা এটাকে ভ্যাকেন্সি বলি। এটা একটা ল্যাটিস। কি ধরনের ল্যাটিস দেখি কি মনে হচ্ছে? এটা কি ধরনের ল্যাটিস বলো তো? ফেস সেন্টার। ফেস সেন্টার যদি একই প্লেনে হয়, অবশ্যই একই প্লেনে। হ্যাঁ, কারণ একই প্লেনে না হলে, হ্যাঁ অবশ্যই আমরা একই প্লেনে ধরবো, কারণ সবসময় আমরা প্লেস করি এইভাবে। আমি হয়তো দুই একসময় দেখানোর জন্য তোমাকে কিউবের 1-on-1 অ্যাক্সিস দেখিয়েছিলাম ডিরেকশন, বাট বেসিক্যালি এটা অবশ্যই এফসিসি। একটা অ্যাটম নাই, এটাকে বলা হয় ভ্যাকেন্সি। এখানে একটা এক্সট্রা অ্যাটম চলে আসছে, এটা হচ্ছে সেলফ ইন্টারস্টিশিয়াল। তার মানে একটা অ্যাটম এখানে চলে আসছে, বড় অ্যাটমটাই। আর যদি অন্য মেটালের ছোট্ট অ্যাটম আসতো, ওটা হতো নরমাল ইন্টারস্টিশিয়াল। আর এটা সেলফ ইন্টারস্টিশিয়াল মানে হচ্ছে বড় অ্যাটমই ডিসপ্লেসড হয়ে এখানে চলে আসছে, বুঝা গেছে? তো দুই ধরনের পয়েন্ট ডিফেক্ট থাকে, এগুলোর উপর অনেক ক্লাস হয়। আমরা যে শর্ট ডেসক্রিপশন যেহেতু ক্রিস্টালোগ্রাফি শেষে, আমরা দুই ধরনের পয়েন্ট ডিফেক্ট দেখতে পাই, একটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল, একটা হচ্ছে ভ্যাকেন্সি। সো এই যে ভ্যাকেন্সি, একটা ম্যাটেরিয়ালে যে ভ্যাকেন্সি, এই ভ্যাকেন্সি কিন্তু তার ফিজিক্যাল প্রপার্টি থেকে শুরু করে অ্যাডভান্স মেকানিক্যাল, অপটিক্যাল, যে কোনো প্রপার্টিকে কন্ট্রোল করে। এবং আমরা যে তোমাকে নিউক্লিয়েশন গ্রোথের কথা বলি, তোমাদের পড়ানো হয় নাই। যেমন তোমরা জানো যে ফর এক্সাম্পল একটা কোল্ড ড্রিঙ্কস এর গ্লাসে আমরা যখন একটা পাইপ রেখে দিই, পাইপের স্ট্রর গায়ে অনেকগুলো বাবল ফর্ম করে, তাই না? হ্যাঁ, দ্যাট ইজ এ হেটারোজেনাস নিউক্লিয়েশন অফ বাবল। ঠিক ম্যাটেরিয়ালের মধ্যে যখন নিউক্লিয়েশন হয়, তখন সেই নিউক্লিয়েশনের জন্য হেটারোজেনাস সাইড হিসেবে কিন্তু এই ভ্যাকেন্সি কাজ করে, বুঝতে পারছি? সো এই ভ্যাকেন্সি পাইপের মতো কাজ করতে পারে, স্ট্রর মতো কাজ করতে পারে। একটা ম্যাটেরিয়াল ভ্যাকেন্সি থাকবেই। ম্যাটেরিয়ালে ভ্যাকেন্সি না থাকলে তোমাকে কোনো ম্যাটেরিয়ালকে ভাঙতে হলে বন্ড ভাঙতে হতো। তোমাদেরকে আগেও বলেছি যে বন্ড ভাঙতে হলে অনেক এনার্জি লাগে, রাইট? ঠিক আছে? তো আমরা একটা ম্যাটেরিয়াল ভাঙতে পারি কারণ তার মধ্যে এই ধরনের ডিফেক্ট থাকে। এমন কোনো ম্যাটেরিয়াল নাই যেখানে ডিফেক্ট নাই। এবং এই ভ্যাকেন্সির সংখ্যা NV, N যদি নাম্বার অফ টোটাল অ্যাটম হয়, NV হচ্ছে নাম্বার অফ ভ্যাকেন্সি। তাহলে NV/N টা কি বলতো? NV/N টা কি? স্যার রেশিও ভ্যাকেন্সি কনসেন্ট্রেশন। ভ্যাকেন্সি কনসেন্ট্রেশন। Q হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি পার ভ্যাকেন্সি, T হচ্ছে টেম্পারেচার। স্বাভাবিকভাবে অ্যাক্টিভেশন এনার্জি যত কম হবে ভ্যাকেন্সি তত সোজা হবে, রাইট?
টেম্পারেচার যত বেশি হবে ভ্যাকেন্সি তত সোজা হবে, রাইট? যত বেশি টেম্পারেচার তত বেশি ভ্যাকেন্সি, অ্যাটম গুলো লুজ করবে, ল্যাটিস বাইরে চলে যাবে। আবার অ্যাক্টিভেশন এনার্জি কমায় দাও, এখন অ্যাক্টিভেশন এনার্জি কমাও আর টি বাড়াও, এই ফ্র্যাকশনটা কি ছোট হয়ে যাবে না? কিউবি যদি বড় হয়, সরি অ্যাক্টিভেশন এনার্জি কম হয় অথবা টেম্পারেচার যদি বড় হয়, তাহলে পুরো ফ্র্যাকশনটা কি ছোট হয়ে যাবে না? জি স্যার। তো ফ্র্যাকশনটা যদি ছোট হয় ই টু দি পাওয়ার -x এর কার্ভে, আচ্ছা এখান থেকে কি বোঝা যাবে? বোঝা যাবে। ই টু দি পাওয়ার -6 দিয়ে কেমন ভাবে আসবে? স্যার এই কেটা কি বোলসম্যান কনস্ট্যান্ট? বোলসম্যান কনস্ট্যান্ট, এটা হচ্ছে বোলসম্যান কনস্ট্যান্ট, মানে অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট ডিভাইড বাই, সরি এর নাম্বার ডিভাইড বাই অ্যাভোগাড্রো নাম্বার আছে এখানে ই টু দি পাওয়ার -6 এ। এখানে একটু কনফিউশন আছে আমার, টেম্পারেচার বাড়লে এটা বাড়ার কথা। আচ্ছা এই কোশ্চেনটা আমার নিজেরই একটু কনফিউশন আছে, হ্যাঁ আমি জিওমেট্রিক্যালি একটু কনফিউশন আছে, যাই হোক আমি একটু এটা ক্লিয়ার হবো নিজে। আচ্ছা সো টেম্পারেচার যত বাড়বে আমরা এনভি বাই এনটা দেখা যাবে তত বাড়বে। আমরা একটা ম্যাথ এখানে দেখাই, দেখো ক্যালকুলেশন করাই আছে এখানে, সেটা হলো আচ্ছা এখানে এই ফ্র্যাকশনটা বাড়লে কি হবে বলো তো? এনভি বাড়বে না কমবে বলতে পারবা? ও ঠিকই আছে, ঠিকই আছে, কোনো ভুল নাই। দেখো এই ফ্র্যাকশনটা যত ছোট হবে, আমরা কি এক্স এক্সে লেফটে আসতেছি না? জি স্যার। লেফটে আসলে ই টু দি পাওয়ার -6 এর হাইট বেড়ে যাচ্ছে, দেখছো? জি স্যার। সো টেম্পারেচার যত বাড়বে অথবা কিউবি যত কমবে একটা ম্যাটেরিয়ালে তত ভ্যাকেন্সি তৈরি হবে। সো ভ্যাকেন্সি হচ্ছে পয়েন্ট ডিফেক্ট, ওয়ান ডাইমেনশনাল, ভেতরে অনেক ভ্যাকেন্সি থাকে। ভ্যাকেন্সি যত বেশি হবে ম্যাটেরিয়াল ভাঙা সোজা হবে না কঠিন হবে? সোজা হবে। সোজা হবে, এই জন্য টেম্পারেচার বাড়লে ম্যাটেরিয়াল সফট হয়ে যায়, ম্যাটেরিয়াল ভাঙা ইজি হয়। মেল্টিং এ গেলে ভ্যাকেন্সি কি অনেক বেড়ে যায় নাকি? মেল্টিং পয়েন্টের কাছাকাছি ম্যাটেরিয়ালে কি ভ্যাকেন্সি অনেক বেড়ে যাবে না? জি স্যার, টেম্পারেচার যেহেতু অনেক বাড়তেছে। রাইট, ইউজুয়ালি ভ্যাকেন্সি মেল্টিং পয়েন্টের নিচে সব ম্যাটেরিয়ালে ভ্যাকেন্সির সংখ্যা প্রায় প্রতি 10,000 অ্যাটমের জন্য একটা করে ভ্যাকেন্সি তৈরি হয়। 10 টু দি পাওয়ার -4, মানে NV বাই N এর ভ্যালু 10 টু দি পাওয়ার -4 এর মতো হয়ে যায় মেল্টিং এর কাছাকাছি গেলে। যে কোনো ম্যাটেরিয়ালের ক্ষেত্রে যার মেল্টিং 800 তার 800 এর কাছাকাছি হবে, যার মেল্টিং 1600 তার 1600 এর কাছাকাছি হবে। ইট উইল বি ফাংশন অফ মেল্টিং। যার মেল্টিং যত, সেই মেল্টিং এর কাছাকাছি গেলে সেই ফ্র্যাকশনটা 10 টু দি পাওয়ার -4 এর কাছাকাছি চলে যাবে। আমরা যদি একটা ক্যালকুলেশন দেখি, দেখো কোন একটা ম্যাটেরিয়ালের ক্ষেত্রে দেখো টোটাল এন বের করছি কিভাবে। আমরা যদি ডেনসিটি জানি, ম্যাটেরিয়াল ডেনসিটি মনে করো 8.4 গ্রাম পার সেন্টিমিটার কিউব ম্যাটেরিয়ালের ডেনসিটি, আমি তার অ্যাটমিক ওয়েট 63.54 দিয়ে ভাগ দিলাম, তাহলে গ্রাম পার সেন্টিমিটারকে গ্রাম পার মোল দিয়ে ভাগ দিলে কি হবে? মোল পার সেন্টিমিটার কিউব। মোল পার সেন্টিমিটার কিউবকে অ্যাটম পার মোল এবং একটা নাম্বার দিয়ে গুণ করো, তাহলে তুমি নাম্বার অফ অ্যাটম পার সেন্টিমিটার কিউব পাবা। পরে ইউনিট কনভার্সন করে অ্যাটম পার মিটার কিউব বের করে ফেলছে। তার মানে ম্যাটেরিয়ালের ডেনসিটি এবং অ্যাটমিক ওয়েট জানলে আমরা কি নাম্বার অফ মোল, নাম্বার অফ অ্যাটম বের করতে পারি, নাম্বার অফ অ্যাটম বের করতে পারি পার ইউনিট ভলিউমে। ঠিক আছে, এটাকে যদি এখানে বসায় দাও, অ্যাক্টিভেশন এনার্জি বসায় দিলে, বোল্টজম্যান কনস্ট্যান্ট আর টেম্পারেচার বসালে তুমি দেখতে পাবা দেখো পার মিটার কিউবে কতটা ভ্যাকেন্সি আছে। তো এইভাবে করে আমরা অ্যাটমের যে কোনো মেটালে কতটুকু ভ্যাকেন্সি আছে এটা ক্যালকুলেট করতে পারি। ভ্যাকেন্সি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্পেশালি ওয়েন উই ডিল সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল, সেখানে অনেক ইম্পর্টেন্ট। সো ভ্যাকেন্সি জিনিসটা ক্লিয়ার হচ্ছে তোমাদের কাছে? ভ্যাকেন্সিটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল একটা পয়েন্ট বেসিক্যালি। এই ভ্যাকেন্সি গুলো থেকে কিন্তু, আচ্ছা ভ্যাকেন্সি দুই রকমের হয় বেসিক্যালি, দুই ধরনের ডিফেক্ট তৈরি করে, একটা হচ্ছে শর্টকি ডিফেক্ট, একটা হচ্ছে ফ্র্যাঙ্কেল ডিফেক্ট। ঠিক আছে, শর্টকি ডিফেক্টটা কি দেখো, শর্টকি ডিফেক্টটা হচ্ছে একটা অ্যানায়ন এবং একটা ক্যাটায়ন মিসিং থাকবে, একটা অ্যানায়ন মিসিং একটা ক্যাটায়ন মিসিং, যখন পেয়ারে পেয়ারে মিসিং থাকবে ভ্যাকেন্সি, এটাকে আমরা শর্টকি ডিফেক্ট বলি, বিকজ এটা চার্জ ব্যালেন্স, এখানে কোন চার্জের ব্যালেন্স আছে, এখানে চার্জের ব্যালেন্স অবশ্যই থাকবে, কিন্তু ব্যালেন্সটা কিভাবে হয়, একটা অ্যানায়ন এবং ক্যাটায়নের ব্যালেন্স মাধ্যমে। আর ফ্র্যাঙ্কেল ডিফেক্ট হচ্ছে এখানেও চার্জ ব্যালেন্স, কিন্তু এখানে ক্যাটায়নটা মিসপ্লেসড হয়ে ল্যাটিসের মধ্যে কোনোখানে গিয়ে বসে। ঠিক আছে, যেহেতু এটা খুব বেসিক একটা লেকচার, সো তোমাদের খুব জাস্ট মেজর জিনিসগুলো বোঝানো হচ্ছে যে ভ্যাকেন্সি যখন হয়, বিশেষ করে আমরা যখন ইলেকট্রোসিরামিক নিয়ে কাজ করি তখন দেখতে পাই এই দুই ধরনের ডিফেক্ট ক্রিয়েট হয় ভ্যাকেন্সির কারণে। একটা হচ্ছে শর্টকি ডিফেক্ট, একটা হচ্ছে ফ্র্যাঙ্কেল ডিফেক্ট। একটা তো হচ্ছে পেয়ার অফ অ্যাটম ল্যাটিস থেকে বের হয়ে চলে যায়, আর একটা হচ্ছে ল্যাটিসের বাইরে অ্যাটম যাবে না, অ্যাটমটা ল্যাটিসের ভিতরেই ডিসপ্লেসড হবে। এই জন্য বলা হচ্ছে লস অফ আয়ন অর অ্যাটম হয় শর্টকি ডিফেক্টের ক্ষেত্রে। আর ফ্র্যাঙ্কেলের ক্ষেত্রে কি হচ্ছে, জাস্ট ডিসপ্লেসড হচ্ছে। যেহেতু অ্যাটম লস হচ্ছে, এই কারণে এখানে রিডিউস অফ মাস হয়,
এখানে মাস রিডিউস করে না, এখানে রিডিউস অফ ডেনসিটি হয়, এখানে ডেনসিটি রিডিউস করে না। আর এটা কোন ক্ষেত্রে হয়? অকার্স ইন কম্পাউন্ড উইথ আয়ন অফ সেম সাইজ। যখন সেম সাইজের হয় নরমালি তখনই দুইজন একসাথে ডিসপ্লেস হয়, আদারওয়াইজ তারা মিসপ্লেসড হয়। তাহলে এটা হচ্ছে ভ্যাকেন্সি, আর এটা হচ্ছে ভ্যাকেন্সির কারণে ইউজুয়ালি দুই ধরনের ডিফেক্ট হয়, সে দুটোর এক্সাম্পল। ঠিক আছে, এখানে কি আরো কোনো কোয়েরি আছে? ওকে, আমরা তাহলে নেক্সট চলে যাচ্ছি। দেখা যাচ্ছে? ইয়েস স্যার, দেখা যাচ্ছে। এই ছবিটা দেখো, এটা কি একটা ভ্যাকেন্সি না? জি স্যার। এটা যদি ভ্যাকেন্সি হয়, এটা 3 ডাইমেনশনাল ছবি হচ্ছে এটা। দেখো, অ্যাটম নাই মানে এই সিরিজ অফ অ্যাটম নাই, দেখতে পাচ্ছ? এই লাইন বরাবর পিছনে কোনো অ্যাটমই নেই, খেয়াল করো। তার মানে এখানে এখানে একটা ভ্যাকেন্সি লাইন ক্রিয়েট হয়েছে। এবং দেখো উপরে কয়টা প্লেন, 1 2 3 4 5 6 7, আর নিচে হচ্ছে 6টা। ছবিটা কি দেখতে এরকম না ক্রিস্টালের প্লেনটা? দেখছো? জি স্যার। এরকম যদি হয় এটাকে আমরা বলি ডিসলোকেশন। তার মানে ভ্যাকেন্সি থেকে ডিসলোকেশন তৈরি হলো। একটা পারফেক্ট ক্রিস্টাল যদি হতো, এই হাফ প্লেনটা যদি না থাকতো, এই ম্যাটেরিয়াল তুমি কোনোদিন ভাঙতে পারতা না, কিন্তু এখন ভাঙতে পারবা কারণ এখানে ডিফেক্ট আছে। কিভাবে ভাঙবা দেখাবো। তাহলে দেখো, এ লাইন অফ ভ্যাকেন্সি ক্রিয়েটেড ডিসলোকেশন, এটাকে আমরা এজ ডিসলোকেশন বলি। দেখো একটা টি এর মতো সাইন দিচ্ছি, টি এর মতো সাইন, টি এর মতো সাইন মানে উপরে একটা এক্সট্রা হাফ প্লেন আছে, উপরে একটা এক্সট্রা রো অফ অ্যাটম আছে, এক্সট্রা হাফ প্লেন, এটাকে আমরা এজ ডিসলোকেশন বলি। এজ ডিসলোকেশন। তিনটা ছবি ভালো মতো দেখো, এটা 2 ডাইমেনশনাল, এটা 3 ডাইমেনশনাল, আর এটা প্লেন দিয়ে দেখানো হলো। এজ ডিসলোকেশন, আচ্ছা এই ছবিটা আমি পরে আসবো। এটা হচ্ছে পজিটিভ এজ ডিসলোকেশন, এটাকে বলি নেগেটিভ এজ ডিসলোকেশন, যদি হাফ প্লেনটা উপরে থাকে অথবা নিচে থাকে। ক্লিয়ার? পজিটিভ আর নেগেটিভ। এখানেও আমি একটু পরে আবার আসবো, এখানেও একটু পরে আবার আসবো। এটা 180 ডিগ্রি রোটেট করলে তো আবার সেম হয়ে যাচ্ছে না? সেম হচ্ছে না, কারণ এটাকে পজিটিভ বললে তখন এটা হবে নেগেটিভ। আচ্ছা জি স্যার। একসাথে তো দুইটা এক্সিস্ট করছি, তো তুমি একটাকে পজিটিভ বললে একটা নেগেটিভ হবেই। মানে একটা যদি উপরে হাফ প্লেন একটা নেগেটিভ থাকে, নিচে থাকে, তুমি যেদিক থেকে উল্টে দেখো না কেন, একটা সাথে পজিটিভ বললে আরেকটা একটা নেগেটিভ হবে। বাট ওই পজিটিভ নেগেটিভ ওইটা আমার উপর ডিপেন্ড করতেছে, তোমার উপর ডিপেন্ড করছে, কিছু যায় আসে না। এখন দেখো একটা ম্যাটেরিয়াল কিভাবে ফেল করে, আমি কিন্তু খুব কমনলি বড় একটা সিলেবাস থেকে নিয়ে আসছি এটা। দেখো একটা ম্যাটেরিয়াল কিউব ছিল, তুমি যখন চাপ দাও তখন ম্যাটেরিয়াল কিভাবে ফেল করে সরে যায় না? স্লাইড হচ্ছে, দেখছো? স্লাইড করতে 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 চাপ দিয়ে এই সময়টা কি পুরো ফ্র্যাকচার করে ফেলতে পারি না? ম্যাটেরিয়ালটা উপর থেকে আমি আলাদা করে ফেলতে পারি না কেকের মতো করে কেটে? জি স্যার। আমি এখান থেকে ফোর্স অ্যাপ্লাই করব, ফোর্স অ্যাপ্লাই করলে একসময় কি এটা ফেল করে ওই পাশে চলে যাবে না? কিভাবে যায় দেখো। মনে করো এখানে একটা হাফ প্লেন আছে, এখানে একটা, আচ্ছা এই পাশ থেকে দেখাই, এখানে একটা হাফ ডিসলোকেশন আছে, দেখছো? একটা ডিসলোকেশন আছে। তুমি যখন ফোর্স দিবা তখন কি হবে বলতো? ফোর্স দিলে যে জিনিসটা হবে, সেটা হলো এই অ্যাটমটা দেখা যাচ্ছে আমার কার্সর, এই ব্লুটা এই হোয়াইটের উপর চলে আসবে না ফোর্স দিলে? এই ব্লু অ্যাটমটা এটার উপর চলে আসবে, তখন ব্লু অ্যাটমটা কি করবে? এই হোয়াইটের সাথে বন্ডিং করে ফেলবে, তখন কি এটা হাফ প্লেন হয়ে যাবে না? জি স্যার। তারপরে কি করবে? এই ছবিটা তৈরি হবে, দেখো দুইবার প্রেস করেছে, এই পাশে 3টা প্লেন চলে আসছে, তুমি আবারও ফোর্স করো, এই অ্যাটমটা এই অ্যাটমের সাথে যোগ হবে, এটা হাফ প্লেন হবে। তার মানে কি হাফ প্লেনটা ধীরে ধীরে রাইটে সরে যাবে না? বুঝতেছো? একটা ম্যাটেরিয়াল একটা কলাম করে করে যাচ্ছে, সরে যাচ্ছে, এই যে দেখো এইভাবে করে দেখাচ্ছে, যেভাবে করে যেন ক্রল করে করে চলে যাচ্ছে, স্ক্রল করে করে। আলটিমেটলি কি এই হাফ প্লেনটা এরপর এবার কি হবে? এই অ্যাটমের উপর লাগবে, সাথে সাথে হাফ প্লেনটা বাইরে চলে আসবে না? তাহলে ম্যাটেরিয়াল কি শেয়ার করলো? এটাই কি নিচের ছবিটা? এভাবে ম্যাটেরিয়ালের মধ্যে একটা না অসংখ্য হাফ প্লেন থাকে। তো তুমি যখন এভাবে প্রেস করতে থাকবা, একটার পর একটা ডিসলোকেশন সরে গিয়ে ম্যাটেরিয়ালকে ফেল করে। তোমরা তো আর এভাবে ফ্ল্যাট করে ফেল করো না, তোমরা কখনো টান দিয়ে করো, কখনো মোচড়িয়ে টর্ক করে, তখন হয় এরকম বিভিন্ন রকম মুভমেন্ট হয়। এখানে আমরা দেখেছি শিওর একটা পারপেন্ডিকুলার ফোর্স দিয়েছি, পারপেন্ডিকুলার ফোর্স দিলে ম্যাটেরিয়ালটা এভাবে ফেল করে। তুমি যদি পারপেন্ডিকুলার না করে আঁকাবাঁকা ফোর্স করো তাহলে কি হবে জানো? এই হাফ ডিসলোকেশনটা উপরে উঠে যেতে পারে, নিচে নামতে পারে। নিচে নামতে পারে মানে কি জানো?
একটা অ্যাটম অ্যাড হয়ে হাফ প্লেনের লেন্থ বড় হয়ে যেতে পারে, হাফ প্লেনের লেন্থ ছোট হয়ে যেতে পারে। এটাকে আমরা ক্লাইম্ব আপ ক্লাইম্ব ডাউন বলি। আপাতত তোমাদেরকে ওটা পড়াচ্ছি না, তোমাদেরকে পড়াচ্ছি একটা সিম্পল পারপেন্ডিকুলার স্ট্রেস দিলে হাফ ডিসলোকেশন কিভাবে পাস করে। এবার বুঝতেছো একটা ম্যাটেরিয়ালকে কিভাবে ভাঙা হয়। এটা যদি একটা হাফ প্লেন ছাড়া হইতো, তুমি কোনোদিন ফোর্স দিয়ে একটা ম্যাটেরিয়ালকে ভাঙতে পারতা না, তাহলে তোমার নিউক্লিয়ার বোম লাগতো একটা পেন্সিল ভাঙার জন্য। বুঝতে পারতেছো? ভেতরে ভ্যাকেন্সি থাকে, ভ্যাকেন্সি থেকে ডিসলোকেশন থাকে, ফলে সামান্য ফোর্স দিলে, দেখো তো এই একটা ক্যাটারপিলার কিভাবে হাঁটে জানো? এটাকে যদি মাটি দিয়ে টেনে টেনে নাও, সে কি হাঁটতে পারতো? কথা কি বোঝো নাকি বোঝো না? স্যার জি স্যার, হাঁটতে পারতো না স্যার। একটা পোকা কিন্তু কখনো এভাবে হাঁটে না, দেখছো যে সবসময় এভাবে হাঁটে? জি স্যার। কারণ কি? সে শিয়ার ফোর্সটাকে অ্যাভয়েড করে। সে মাটিতে যদি এভাবে হাঁটতো, তাকে অনেক শিয়ার ফোর্স দিয়ে হাঁটতে হতো। এই কারণে দেখবা তারা এভাবে মুভ করে। নেচারের এই মেকানিজমটাকে আমরা ডিসলোকেশনের সাথে রিলেট করতে পারি, এই ধরনের ডিসলোকেশনের মাধ্যমে। তার মানে এটাকে টেনে নেওয়া এক্সট্রিমলি স্ট্রং, হার্ড, ডিফিকাল্ট। সো ম্যাটেরিয়াল ফেল করাতে হলে তোমাকে এই ওয়েটা ফলো করতে হবে। এভাবে এজ ডিসলোকেশন ফলো করে। এখন বলো তো, যদি এখানে একটা পজিটিভ আর এখানে একটা নেগেটিভ ডিসলোকেশন থাকে, তাহলে কি হবে? কে বলতে পারবা? একটা পজিটিভ নিউট্রাল হয়ে যাবে, অ্যানিহিলেশন হয়ে যাবে। এই কারণে এটা পড়ানো হয়েছে, দুই দিক থেকে দুইটা আসলে অ্যানিহিলেট করবে। কিন্তু অনেক কারণ আছে, বিভিন্ন ডিরেকশন আছে, এট দ্য এন্ড প্রচুর ডিসলোকেশন থাকে, সে কারণে এজ ডিসলোকেশন ম্যাটেরিয়াল কিভাবে ফেল করাবে। সো মোটামুটি বুঝতে পারছো এজ ডিসলোকেশন কিভাবে কাজ করে। এগুলোর উপর 3.1 অনেক কিছু আসবে, আমি জানি না আসলে এবার সিলেবাস চেঞ্জের কারণে কিছু সমস্যা হচ্ছে, এক সিলেবাসের কন্টেন্ট আরেক সিলেবাসে চলে যাচ্ছে, বাট ফিউচার নেক্সট ইয়ার থেকে হয়তো এগুলো অনেক গোছানো হয়ে যাবে। নেক্সট ইয়ারে হয়তো আমরা এগুলোর উপর 3টা থেকে 4টা লেকচার রাখবো, ঠিক আছে? সো মোটামুটি তোমাদেরকে বুঝাই দিলাম ভ্যাকেন্সি থেকে কিভাবে ডিসলোকেশন হয়। ভ্যাকেন্সি যখন লাইনে মিসিং হয় তখন তাকে আমরা ডিসলোকেশন বলি, এটাকে এজ ডিসলোকেশন বলি যখন এই ফরম্যাটে হয়। এজ ডিসলোকেশন এভাবে ফেল করায়। ক্লিয়ার? আরেকটা আছে, এটাকে বলে স্ক্রু ডিসলোকেশন। ম্যাটেরিয়ালকে এভাবে ফেল করানো যায় না, দেখো কিভাবে প্রেস করা হচ্ছে। আগেরটার সাথে ডিফারেন্স দেখো, আগেরটাতে আমরা স্ট্রেট ধাক্কা দিয়ে সরাই দিচ্ছি, আর এবার কি করছি, একটা পাশ থেকে জাস্ট একটু প্রেস করে সরাই দিচ্ছি, দেখছো? অথবা এটাকে উল্টা করে দেখলে উপর থেকে নামাই দিচ্ছি, দেখতে পাচ্ছ? এই ধরনের ক্ষেত্রে যে ডিসলোকেশন মুভ করে সেটাকে আমরা স্ক্রু ডিসলোকেশন বলি। ইটস ডিফিকাল্ট, রিয়েলি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড ফর ইউ এট দিস মোমেন্ট। এটা কিভাবে মেকানিজমটা হয়। এই ছবিটাকে আমি যদি উপর থেকে দেখি তাহলে এরকম একটা স্ট্রাকচার হয়। তোমাদের জন্য হয়তো ভিজুয়ালাইজ করা কঠিন, কারণ যখন তুমি এভাবে ঠেলছো, এই অ্যাটমটা কতটুকু সরছে বলতো? 1 অ্যাটমিক ডিসটেন্স সরছে না? তাহলে প্রত্যেকটা কি 1 অ্যাটমিক ডিসটেন্স, নাকি পরেরগুলো অল্প অল্প করে লেস দ্যান 1 অ্যাটমিক ডিসটেন্স? পরেরগুলো আস্তে আস্তে কমছে, সে কারণে উপর থেকে দেখলে এই রিজিয়নে এরকম ছবি দেখতে পাওয়া, অ্যাটমগুলোর লোকেশন দেখছো? এই অ্যাটমটা হচ্ছে কোন অ্যাটমটা বলতো? এই অ্যাটমটা হচ্ছে এই কর্নারের অ্যাটমটা। জি স্যার। আর 1 অ্যাটমিক ডিসটেন্স সরছে এই প্রান্তের অ্যাটমটা। জি স্যার। আর মাঝখানের অ্যাটমগুলো কি? ফ্র্যাকশন অফ অ্যাটমিক ডিসটেন্স, দেখছো? এখন দেখতে মনে হচ্ছে না এবি বরাবর একটা স্ক্রু পেঁচানো আছে? একটা স্ক্রু থ্রেডের মতো দেখা যাচ্ছে। জি স্যার। এটাই হচ্ছে স্ক্রু ডিসলোকেশন। এগুলো ভেরি মাচ কমপ্লিকেটেড। রাশিদ স্যার পড়াবে, যেহেতু উনি এটা রিলায়েন্স এক্সপার্ট, উনি তোমাদের হয়তো অন্যভাবে পড়াবে, দেখো। হ্যাঁ, এটা হচ্ছে স্ক্রু ডিসলোকেশন। এগুলোর প্রচুর ম্যাথ আছে। দুইটা স্ক্রু ডিসলোকেশন যখন মুভ করে তখন কিভাবে করে, আমরা যখন ম্যাটেরিয়াল ডিফর্ম করি তখন এইসব ডিসলোকেশন ডিরেকশন বোঝা লাগে, ঠিক আছে? সো বেসিক্যালি এটা হচ্ছে স্ক্রু ডিসলোকেশন। আচ্ছা, তোমরা কিভাবে সহজে বুঝবা? তোমাদের সহজে বোঝানোর জন্য আমরা এই ছবিটা ইউজ করব। দেখো, এটা কি এজ ডিসলোকেশন না স্ক্রু বলো তো? স্যার এটা তো এজ। এজ। আর এটা? স্যার এটা স্ক্রু। আচ্ছা, এটা হচ্ছে এজ, তাই না? এটা হচ্ছে এজ। এই এজ ডিসলোকেশনে যখন সরে যায় এটাকে স্লিপ বলে। এই যে যখন সরে গেছে না, এক পাশ দিয়ে বের হয়ে গেছে, স্লিপ করেছে, ডিরেকশনটা কি কম্পিউটার স্ক্রিনে না এক্স অ্যাক্সিস বরাবর না? এই ম্যাটেরিয়ালটা সরে গেছে কোন দিকে? কম্পিউটার স্ক্রিন বরাবর সরে গেছে না? জি স্যার। এই ভেক্টর বরাবর পুরোটা সরে গেছে না ম্যাটেরিয়ালটা? তো আমি যখন এখানে প্রেস করব তখন কি হবে? এই ম্যাটেরিয়ালটা কোন দিকে সরে যাবে? বাম দিকে। তুমি এখানে একটা ভেক্টর ড্র করো, দেখো এই অ্যাটম থেকে শুরু করো, ক্লিয়ার? আচ্ছা, আমি এই অ্যাটম থেকে শুরু করি, 1 স্টেপ, 2 স্টেপ, 3 স্টেপ। কয় স্টেপ গেলাম? 3 স্টেপ, রাইট? এবার নিচে নামো,
এক স্টেপ, 2 স্টেপ, 3 স্টেপ। এবার লেফটে যাও, 1 স্টেপ, 2 স্টেপ, 3 স্টেপ। আবার উপরে যাও, 1 স্টেপ, 2 স্টেপ, 3 স্টেপ। আমাদের চারদিকে 3 স্টেপ ফিরে আসার পরে কয়েলটা কি ফিল আপ হয়েছে নাকি হয় নাই? স্যার একটা ঘর একদম আগে আসছে না, শেষ হয়েছে না? এক ঘর আগে আসছে, তার মানে একটা রেড অ্যারো দেখাচ্ছে, একটা ভেক্টর গ্যাপ আসছে, তাই না? জি স্যার। মানে আমাকে পুরো কয়েলটা ফিল আপ করতে পারতেছি না আমি। তার মানে কি এই হাফ প্লেনের জন্যই তো এটা হয়েছে। জি স্যার। এখন এই ডিরেকশনটা কি স্লিপের প্যারালাল না পারপেন্ডিকুলার? স্যার প্যারালাল। প্যারালাল। ম্যাটেরিয়ালটা যেদিকে সরে যাবে একদম প্যারালাল ডিরেকশন। দেখো যেদিকে সরে গেছে স্লিপ ডিরেকশন সেখানেই কিন্তু গেছে এটা, তাই না? এটাকে আমরা বলবো এজ ডিসলোকেশন। স্ক্রুর ক্ষেত্রে ছবিটা দেখো, স্ক্রুর ক্ষেত্রে ডিরেকশনটা সরে গেছে কোন দিকে? কম্পিউটার স্ক্রিনে না কম্পিউটার স্ক্রিনে পারপেন্ডিকুলারলি? পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলারলি সরে গেছে। এবার দেখো আমি যদি নিচের থেকে রওনা দিই, দেখো 1 2 3, উপরে উঠলাম 1 2 3, উপরে কত ঘর? 1 2 3 4, 1 2 3, উপরে কি 4টা ঘর লাগতেছে না? জি স্যার। 4টা অ্যারো। এবারে দেখো ওই অ্যারোটা কিন্তু আউট অফ প্লেন চলে গেছে। সো যখন তুমি এরকম একটা সাইকেল ড্র করবা তখন যদি দেখো যে এই অ্যারোটা একই প্লেনে আছে, যেই প্লেনটাতে স্লিপ হয়, তাহলে এটা হচ্ছে এজ ডিসলোকেশন। আর যদি দেখো এটা ঘুরে গেছে তাহলে এটা হচ্ছে স্ক্রু ডিসলোকেশন। আমি এগুলার চেয়ে ডিটেইলে এখানে যাব না, তোমাদেরকে জাস্ট আইডিয়া দিলাম বিকজ রাশিদ স্যার বললেন যে স্যার এটা পড়াবেন। এই যে এখানেও দেখো, এখান থেকে দেখো আবারও 1 2 উপরে গেলাম, 1 2 3 4, এখানেও দেখো 1 2 3 4, কিন্তু এখানে কিন্তু 1 2 3 লাগে এবং এই 1টা কি? পারপেন্ডিকুলার। সো এটা হচ্ছে স্ক্রু ডিসলোকেশন। সো এই স্ক্রু ডিসলোকেশন কিন্তু তোমার পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। এজ ডিসলোকেশন স্ট্রেট মুভ করতে পারে, ক্লাইম ডাউন করতে পারে, তাদের ইন্টারঅ্যাকশন হতে পারে। তোমরা রোমান ক্যাপিটাল ব্যারিয়ার শিখবা, যে তোমরা তো স্লিপ প্লেন শিখছো তাই না? তোমরা স্লিপ প্লেন দেখেছো। এই যে ডিসলোকেশনটাকে পুশ করতেছো, ডিসলোকেশনটা সরে যাচ্ছে না এভাবে? জি স্যার। যদি সিম্পল কিউবের 100 ডিরেকশন হয় তাহলেই শুধু এটা ইজিলি মুভ করবে। তোমাদের স্লিপ ডিরেকশন পড়াইছি না, ডেন্স ডিরেকশন, ডেন্স প্লেন। তার মানে এই ডিসলোকেশন হাফ প্লেনটা যদি শুধুমাত্র স্লিপ প্লেন স্লিপ ডিরেকশনে থাকে তাহলেই সে মুভ করবে, না হলে কি মুভ করতে পারবে? মুভ করতে পারবে না। সো আমরা জানি যে বিভিন্ন জায়গায় স্লিপ সিস্টেম আছে। সো ডিসলোকেশন গুলো যদি স্লিপ সিস্টেমে না থাকে তাইলে হবে না। আরেকটা জিনিস খেয়াল করো, আমি আরেকটা জিনিস দেখাই তোমাদেরকে। সেটা হলো, মনে করো একটা ডিসলোকেশন এভাবে মুভ করতেছে, এটা হচ্ছে স্লিপ ডিরেকশন, রাইট? আরেকটা মনে করো স্লিপ ডিরেকশন এদিক থেকে মুভ করতেছে। তখন একটা সময় একটার সাথে মিলে গিয়ে এরকম ভাবে মিলে যায়, একটা দয়ের মতো তৈরি করে। তখন দেখো এটাও স্লিপ প্লেনে আছে, এটাও স্লিপ প্লেনে আছে, কিন্তু এটা কি স্লিপ প্লেনে আছে? নাও থাকতে পারে, তাই না? এই অংশটা, এই ডিসলোকেশনটা এতক্ষণ স্লিপ প্লেনের উপর মুভ করতেছিল সিম্পল কিউবের 100 তে, কিন্তু এটা যদি অন্য ডিরেকশনে চলে যায়, ওটা যদি স্লিপ প্লেন না হয়, তাহলে দুইটা ডিসলোকেশন যখন মিলে একটা দ তৈরি করবে, সে কি আর মুভ করতে পারবে? না স্যার। ও এদিক থেকে মুভ করতেছিল এতক্ষণ, ও এদিক থেকে মুভ করতেছিল, এমন একটা সময় এমন ভাবে একটা একটার সাথে লেগে গেল, তখন দেখা গেল এই পার্টটা কি আর মুভ করতে পারছে না। আমরা তখন এটাকে বলি যে সেসাইল বলি, ACSSILE, সেসাইল ডিসলোকেশন। তার মানে সে এমন একটা জায়গায় ইন্টারলক হয়ে গেছে যে এইটুকুর কারণে সে এখন আর মুভ করতে পারতেছে না। সো ডিসলোকেশন ইন্টারঅ্যাকশন ইজ ভেরি মাচ কমপ্লিকেটেড। সেসাইল হতে পারে, গ্লিসাইল হতে পারে, অনেক কিছু আছে এখন। তো ডিসলোকেশন যখন ইন্টারসেক্ট করে রোমান ক্যাপিটাল ব্যারিয়ার বলে, অনেক কিছু হয়। এই ডিসলোকেশন গুলো কোন প্লেনে আছে, কোন ডিরেকশনে আছে, ডিসলোকেশন মাল্টিপ্লিকেশন হয়, একটা ডিসলোকেশন একটা ডিসলোকেশন ক্রিয়েট করে, লটস অফ থিং হ্যাপেন্স। এগুলো 3 to 1 কোর্সে আসার কথা। সো তখন আমরা কি বলবো? এইভাবে এই ডিসলোকেশন গুলো বেসিক্যালি কাজ করছে। ডিসলোকেশন নিয়ে কি কারো কোনো কোয়েরি আছে? জাস্ট বেসিক বোঝার জন্য। ডিটেইলস আর আরেকটা ক্লাস নেবেন, ডিসলোকেশনের উপরেই শুধু একটা ক্লাস নেবেন, তোমাদের অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে। বলো স্যার, আপনি কি স্যার বজলুর রশিদ স্যারের কথা বলছিলেন নাকি স্যার মামুন আল রশিদ স্যারের কথা? মামুন আল রশিদ স্যার পড়াবেন। মামুন আল রশিদ, ওকে স্যার। স্যার সাথে আমার কথা হয়েছে। স্যার তোমাদের ডিসলোকেশনের উপর একটা এই তিনটার উপর 3টা ক্লাস নেবেন। আচ্ছা, লাস্ট যেটা সেটা হচ্ছে, আমরা বলেছি 1 ডাইমেনশনাল হচ্ছে কি পয়েন্ট, 2 ডাইমেনশনাল হচ্ছে ডিসলোকেশন, আর 3 ডাইমেনশনাল হচ্ছে সারফেস। ডিসলোকেশন যখন সারফেসে চলে আসে তখন এটাকে আমরা একটা এক্সটার্নাল সারফেস হিসেবে 3 ডাইমেনশনালি তৈরি হয়, বা তখন আমরা এটাকে বলে গ্রেইন বাউন্ডারি। যদি আমরা 2 ডাইমেনশনালে দেখছি, এটা 3 ডাইমেনশন ফেস আছে।
গ্রেন বাউন্ডারি ছাড়াও ফেজ বাউন্ডারি হয়, টুইন বাউন্ডারি হয়। আমি জানি না স্যার পড়াবে কিনা, তোমাদের বোঝানোর জন্য। এই মাইক্রোস্ট্রাকচারে তোমরা এগুলো তো জানো তাই না? এই ছবি দেখছো না তোমরা আগে? এটা হচ্ছে গ্রেন বাউন্ডারি, বুঝতেছো? এটা হচ্ছে গ্রেন বাউন্ডারি। এগুলোকে বলা হয়, এই যে দেখো ছোট ছোট ইউনিট সেল, দেখো এখানে একটা ইউনিট সেল দেখছো, ল্যাটিস না এটা? একটা গ্রেন, আরেকটা গ্রেনের ল্যাটিস আরেকভাবে হয়েছে, আরেকটা গ্রেনের ল্যাটিস আরেকভাবে হয়েছে। তো তিনটা যদি 3 লিঙ্ক থেকে হয় তাদের ইন্টারফেসে কি একটা মিসম্যাচ হয়ে যাবে না? বুঝতে পারো? এটাই গ্রেন বাউন্ডারি, এটাই হাই এনার্জি জোন। ফলে মাইক্রোস্কোপের নিচে তুমি যখন এচিং করো সলিউশন দিয়ে, তখন এই জায়গাটায় রিঅ্যাকশন করে। একটা ম্যাটেরিয়ালকে তুমি হাতে একটা স্টিলের রড কেটে নাও, কেটে পলিশ করো, পলিশ করে এচিং দাও, সলিউশন দাও নাইট্রিক অ্যাসিড, সে কি করবে? এই গ্রেন বাউন্ডারি হাই এনার্জি জোনে রিঅ্যাকশন করে ওই ম্যাটেরিয়ালটাকে সে করোড করে ফেলবে। ফলে যখন লাইট পড়বে ওই করোডের জায়গা থেকে লাইট রিফ্লেক্ট করবে না, ফলে মাইক্রোস্কোপের নিচে এগুলোকে কালো কালো লাইন দেখাবে। তখন আমরা বলি এগুলো গ্রেন বাউন্ডারি। বোঝা গেছে? সো বিভিন্ন ওরিয়েন্টেশনে গ্রেইন যেখানে ইন্টারসেপ্ট করে সেখানে মিসঅ্যালাইনমেন্ট থাকে। মিসঅ্যালাইনমেন্ট মিন্স হাই এনার্জি জোন। ফলে কেমিক্যাল সলিউশন দিলে এই জায়গাটায় রিঅ্যাকশন করে এবং সেই জায়গাগুলোকে করোড করে ফেলে, লাইট রিফ্লেক্ট করে না। এগুলোকে আমরা গ্রেন বাউন্ডারি বলি। এটা হচ্ছে 3 ডাইমেনশনাল ইমপারফেকশন। বোঝা গেছে? জি স্যার। এই ইমপারফেকশনের মধ্যে 2টা ভাগ আছে, সিম্পল। একটাকে আমরা বলি লো অ্যাঙ্গেল গ্রেন বাউন্ডারি, একটাকে বলি হাই অ্যাঙ্গেল গ্রেন বাউন্ডারি। এটা হচ্ছে হাই অ্যাঙ্গেল গ্রেন বাউন্ডারি, এটা স্মল অ্যাঙ্গেল গ্রেন বাউন্ডারি। এই যে দেখো এটা মিস ওরিয়েন্টেশন, এগুলো তোমরা ডিটেল এখন বুঝবা না, আমি জাস্ট কনসেপ্টগুলো দিয়ে গেলাম। এই টার্মগুলো দিয়ে তোমরা একটা চ্যাপ্টার পাবা ডিটেল। এই যে যখন মিস ওরিয়েন্টেশন অনেক বেশি হয় তখন আমরা ওয়াইড অ্যাঙ্গেল বলি, আর যখন ছোট হয় তখন স্মল অ্যাঙ্গেল বলি। দুই ক্ষেত্রে ফিজিক্যাল বিহেভিয়ার 2 রকম হয়। দেখো এই গ্রেন বাউন্ডারিটা দেখতে আসলে কেমন? এই গ্রেন বাউন্ডারির মধ্যে আসলে এজ ডিসলোকেশন থাকে, দেখছো? দেখো একটা হাফ প্লেন, আবার এই প্লেনগুলো বড় হতে হতে নিচে এসে আবারও হাফ প্লেন হয়ে গেছে, এই প্লেনটা নিচে বড় হয়ে আবারও হাফ প্লেন হয়ে গেছে। এটাই হচ্ছে ওভারঅল একটা গ্রেন বাউন্ডারি। তার মানে এদিক থেকে একটা গ্রেন ফর্ম করে, এদিক থেকে একটা গ্রেন ফর্ম করে, এই গ্রেন গুলো অ্যাকোমোডেট করে তাদের সারফেসে একটা এজ ডিসলোকেশন দিয়ে। তাহলে বোঝা যাচ্ছে ডিসলোকেশন থেকে কিভাবে গ্রেন বাউন্ডারি তৈরি হয়। এই অ্যাঙ্গেলটা যদি বড় হয় আমরা ওয়াইড অ্যাঙ্গেল গ্রেন বাউন্ডারি বলি, বা হাই অ্যাঙ্গেল। কম হলে আমরা সেটাকে লো অ্যাঙ্গেল গ্রেন বাউন্ডারি বলি। ক্লিয়ার? জি স্যার। তো এই হচ্ছে তোমাদের ওভারঅল আমার পাশ থেকে। এরপর স্যার তোমাদের এটা কি হচ্ছে অ্যাটমের অ্যারেঞ্জমেন্টের উপর ডিপেন্ড করতেছে? হ্যাঁ অবশ্যই, মিস অ্যালাইনমেন্টের উপর, যে এক একটা গ্রেন হচ্ছে কত ডিগ্রি অ্যাঙ্গেলে তোমার ওরিয়েন্টেড হয়ে আছে। স্যার হাই অ্যাঙ্গেল আর স্মল অ্যাঙ্গেল এই দুটার মধ্যে স্যার প্রপার্টিস এর মধ্যে কোনো চেঞ্জ আসবে স্যার? মানে প্রপার্টি চেঞ্জ হবে তার বিভিন্ন বিহেভিয়ারের ক্ষেত্রে। বিভিন্ন বিহেভিয়ার মানে হচ্ছে ডিফরমেশন মেকানিজম। যখন তুমি ম্যাটেরিয়াল ডিফরমেশন করবা তখন অবশ্যই অনেক ডিফারেন্ট হবে। হাই অ্যাঙ্গেল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে তুমি একটা গ্রেনে মনে করো ডিসলোকেশনকে মুভ করতেছিলে, বলো হাই অ্যাঙ্গেলকে ডিফর্ম করা ইজি হবে না লো অ্যাঙ্গেলকে ডিফর্ম করা ইজি হবে? হাই অ্যাঙ্গেল। লো অ্যাঙ্গেল। কেন বলতো? মনে করো তোমার এই কিউবটার মধ্যে স্লিপ ডিরেকশন হচ্ছে এটা, রাইট? তুমি যখন এক গ্রেন থেকে আরেক গ্রেনে যাবা তখন তুমি দেখবা একটু বেঁকা হওয়ার কারণে স্লিপ ডিরেকশন এটা। তারপরটা মনে করো কিউবটা একটু বাঁকা, পাশের গ্রেনটা, তখন 100 ডিরেকশন এটা, তাই না? তুমি খুব ইজিলি ফোর্স অ্যাপ্লাই করলে ফোর্সটা মোটামুটি ভাঙতে পারবে। আর যদি মনে করো তোমার প্রথম কিউবে 100 ডিরেকশন এটা, পরের কিউবে 100 ডিরেকশন এটা, তাহলে তুমি যদি এদিকে ফোর্স দাও সে প্রথম গ্রেনে খুব দ্রুত ফেল করাবে, পরের গ্রেনে গিয়ে সে কি 100 ডিরেকশন খুঁজে পাবে? নো স্যার। সে হয়তো 1 2 3 ডিরেকশন খুঁজে পাবে। এটা তো স্লিপ ডিরেকশন না, ফলে তোমার ফ্র্যাকচার করা ডিফিকাল্ট হয়ে যাবে। সেরকম লটস অফ থিংস আছে, ধীরে ধীরে বুঝবা। ঠিক আছে? এই জন্য তোমাদেরকে সবসময় বলি ক্রিস্টালোগ্রাফি, হিট ট্রিটমেন্ট, ফেজ ডায়াগ্রাম, ক্রিস্টাল ডিফেক্ট। হ্যাঁ, ক্রিস্টালোগ্রাফি 211, ফেজ ডায়াগ্রাম 213, 321 ক্রিস্টাল ডিফেক্ট, আর মনে হয় 431 মনে হয় না 445 হিট ট্রিটমেন্ট। এই 4টা কোর্স যে খুব ভালো মতো বুঝতে পারবা, রিলেট করে ম্যাটেরিয়ালসের সবকিছু ডিটেল বুঝবা। এটা হচ্ছে মেটালার্জি সিস্টেম। 4টা কোর্স হাইলি রিলেটেড। এই কোর্সটার সাথে আমরা এখন 321 এর মিল করতেছি। তোমরা নেক্সট সেমিস্টারে 213 করবা, তখন দেখবে এটার সাথে এটা রিলেশন, এটার সাথে এটা রিলেশন, এটার সাথে এটা রিলেশন। এই 4টাকে যখন মিলাই ফেলবা অ্যাজ এ মেটালার্জিস্ট, তখন তুমি যে কোনো কিছু এক্সপ্লেইন করতে পারবা। যাদের অসংখ্য কোর্স আছে
অনেক কিছু ভুলে যাও, সমস্যা নাই, কিন্তু এগুলাকে রিলেট করতে না পারলে এট দ্য এন্ড তুমি কিছু করতে পারবে না। এই 4টা কোর্স না করতে পারলে, বিকজ দিস আর দ্য অল মেইন মেজর ফান্ডামেন্টাল কোর্সেস অফ এমএমই। তুমি ফার্নেস ভুলে যাও, কিচ্ছু যায় আসে না। ফার্নেস ভুলে গেলে তোমার ম্যাটেরিয়াল ডিফরমেশন বুঝতে সমস্যা হবে না। ফার্নেস ভুলে গেলে ফার্নেসের স্ট্রাকচার ভুলে যেতে পারো, ওটার জন্য কোনো কোর্সে তুমি প্রবলেমে পড়বা না। তুমি থার্মোডাইনামিক্স ভুলে যাও, খুব বেশি প্রবলেম পড়বা না। হিট ট্রিটমেন্ট ভুলে যাও, খুব বেশি সমস্যা পড়বা না। কিন্তু ক্রিস্টালের এফসিসি, বিসিসি বা স্লিপ প্লেন ভুলে যাও, তুমি ডিফরমেশন বুঝবা না, তুমি অ্যানেলিং বুঝবা না, তুমি কিভাবে 40 গ্রেড 60 গ্রেড স্টিল তৈরি করতে হয় সেটা বুঝবা না। সো এই 4টা জিনিস কোনোভাবেই তুমি কোনো কোর্সের ফান্ডামেন্টাল কোনোভাবে ভুলা যাবে না। 211, 213, 321, 445, বুঝে গেছে? তো বি কেয়ারফুল, এই কোর্সগুলো থেকে কনসেন্ট্রেট করো, ইউ উইল বি এ বেটার মেটালার্জিস্ট। স্যার হ্যাঁ বলো। স্যার আমাদের 11টা একটা ল্যাব কুইজ আছে, তো একটু আগে ডান ডান, আমার এখানেই শেষ। তো তোমাদের সাথে আমার ক্লাস এখানেই শেষ। তোমাদেরকে নেক্সট উইকে রাশেদ স্যার 3টা নিবে, আর শনিবারে তোমরা ক্লাস এক্সাম হবে। আমাকে ফ্রাইডে ইভিনিং এ একটু যোগাযোগ করবা, সিয়ার মনে করে দিবা। ফ্রাইডে ইভিনিং স্যার নেক্সট উইক স্যার ফ্রাইডে না? হ্যাঁ মানে এই শুক্রবার, আজকে তো বুধবার, শুক্রবার সন্ধ্যা একটু মনে করে দিবা। শনিবারে কয়টায় পরীক্ষা? স্যার 12টায় মনে হয়। আমাকে একটু মেসেজ পাঠিয়ে রেখো, তাহলে আমার মনে থাকবে। স্যার শনিবারে স্যার রাশেদ স্যার কি শনিবারে ক্লাস নেবেন? তোমাদের ক্লাস নিবে, ক্লাস সিআর এর সাথে কথা বলে কোনো একটা টাইম সেট করবে। এটা সকাল বিকাল এনি টাইম, এই 3টা ক্লাস স্যার যেভাবে সময় করতে পারেন। হ্যাঁ স্যার পড়ালে ভালো হবে, যেহেতু স্যারের সাবজেক্ট। ঠিক আছে ঠিক আছে তাহলে। আচ্ছা ওকে, হ্যাঁ থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।